আপনারা শুনছেন গল্প শোনাই, গল্পে গল্পে জীবন। আজকে শুনব পদ্মা নদীর মাঝি পর্ব 9, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। মালার বাপের বাড়ির গ্রাম চরডাঙ্গা নাকি তলাইয়া গিয়াছিল এক কোমর জলের নিচে। খবর পাইয়া মালা কাঁদিয়া অস্থির হইয়াছিল, বলিয়াছিল, আইগো তোমার পাষাণ পাষাণ প্রাণ, আমার বাপ ভাই ডুইবা মরে, একবার নি খবর নিলা। গণেশকে সঙ্গে করিয়া কুবের একদিন খবর আনিতে গেল। খাল পুকুর মাঠ ঘাট তখন একাকার হইয়া গিয়াছে। 2 মাস আগে যে ক্ষেতের আল দিয়া মানুষ চলাচল করিত, এখন সেখানে লগি থই পায় না। কোনো গ্রাম ভাসিয়া আছে দ্বীপের মতো, কোনো গ্রামে মানুষের ঘরের ভিতরে 1 হাঁটু জল উঠিয়াছে। সকলে বাস করিতেছে মাচা বাঁধিয়া। যে পারিয়াছে গরু বাছুরের জন্য মাচা বাঁধিয়া দিয়াছে, যে পারে নাই তার বোবা অসহায় পশুগুলি ঠায় দাঁড়াইয়া আছে জলের মধ্যে। গাছের ডালে পাখিরা শুধু আছে সুখে। বুঝোর মানুষ ও পশুর কষ্ট অবর্ণীয়। এক বাড়িতে কান্না শুনিয়া কুবের উঠানে নৌকা লইয়া গেল। ধাওয়ার খুঁটি ধরিয়া ঘরের মধ্যে চাহিয়া দেখিল, বাঁশের খুঁটির উপর 2খানা তক্তপোষ একত্র করিয়া জিনিসপত্র সহ গৃহস্থ সপরিবারে বাস করিতেছে। মাস খানেকের একটি শিশুকে বুকে করিয়া গৃহস্থের স্ত্রী কাঁদিয়া আকুল। কি হইয়াছে শিশুটির? নিচে পড়িয়া ডুবিয়া মরিয়া গিয়াছে কাল রাত্রে। কতটুকু জল মেঝেতে 1 হাতও হইবে না। ছেলেকে বুকে আঁকড়িয়া ধরিয়া জননী ঘুমাইয়াছিল। কখন কেমন করিয়া সে নিচে পড়িয়া গিয়াছিল কে জানে। 1 মাসের শিশু নিজে তো নড়িতে চড়িতে পারে না, সেই বরসায় তক্তপোষের মাচার চারিদিকে বেড়া তাহারা দেয় নাই। দুদিকে স্বামী স্ত্রী শুইয়াছিল, মাঝখানে ছিল শিশু। ছেলেকে বুকে করিয়া ঘুমের ঘরে জননী কি পাশ ফিরিয়াছিল? ঘুমের ঘরে ধারে সরিয়া সেই কি সন্তানকে বিসর্জন দিয়াছিল সর্বনাশা বন্যার জলে। চরডাঙ্গা পৌঁছিয়া দেখা গেল সমস্ত গ্রাম জলমগ্ন। কোথাও 1 হাত একটু শুকনো জমি নাই। ঘরে ঘরে স্রোতহীন কর্দমাক্ত জলরাশি থমথম করিতেছে। কুবেরের শ্বশুর বাড়ির সকলেই আশ্রয় লইয়াছে বড় ঘরের চালার তলে, কাঠের ছোট স্থায়ী মাচাটুকুতে। 2টি গরু ও বাছুরের জন্য 3টি সুপারি গাছের মধ্যে মোটা বাঁশের ত্রিকোণ মাচা বাঁধা হইয়াছে। বাড়ির পোষা কুকুরটিও স্থান পাইয়াছে সেখানে। মালার ভুরা বাপ বৈকুণ্ঠ মাচায় বসিয়া ভীত গরু 2টিকে খড় দিতেছিল। ঘরের চালে বসিয়া বড়শি দিয়া মাছ ধরিতেছিল। মালার ভরবাই অদর আর ঘরের ভিতরকার মাচায় উঠিবার হইতে এদিকে রান্নাঘরের চাল পর্যন্ত পাশাপাশি 2টি বাঁশ বাঁধিয়া ইহারা যে সাঁকো তৈয়ারি করিয়াছে, তার উপরে পা ঝুলাইয়া বসিয়াছিল কয়েকটি উলঙ্গ ছেলে মেয়ে। কুবের আসিয়াছে শুনিয়া মালার ছোট বোন কফিলা মই ধরিয়া নামিয়া আসিল। কুবেরের শাশুড়ি আর নামিল না। ঘরের মাচার উপর হইতেই কন্যা ও নাতি নাতনির কুশল জিজ্ঞাসা করিয়া বর্ষার দেবতাকে শাপান্ত করিতে করিতে বলিতে লাগিল যে এতখানি বয়স তার হইয়াছে, এমন প্রলয়ঙ্কারী কাণ্ড আর তো সে দেখে নাই বাপের জন্মে। কুবের কি জানে কি সর্বনাশ তাদের হইয়া গিয়াছে। ভাদিয়া ছাদিয়া পাট পচাইতে গিদিয়াছিল, অর্ধেক পাট যে কোথায় বাসিয়া গিয়াছে পাত্তা নাই। বাসিয়া আর যাইবে কোথায়? কেউ চুরি করিয়াছে নিশ্চয়। গরিব গৃহস্থ তাহারা। কত আশায় এবার ধানের জমিতে পর্যন্ত পাটের চাষ দিয়াছিল, কে তাহাদের এমন সর্বনাশ করিয়াছে গো? মাছা হইতে বৈকুণ্ঠ, চালা হইতে অদর,
মই হইতে কফিলা আর সাঁকো হইতে উলঙ্গ ছেলে মেয়েগুলি নৌকায় আসিয়া আরাম করিয়া বসিল। কুবের তামাক সাজিয়া দিল বৈকুণ্ঠকে। কফিলা বলিল, নাও নিয়া আইলা মাঝি, ভৈনেরে আনলা না কেন? কতকাল দেখি নাই ভৈনেরে, পোলাপানগত আইনবার পারতা। কুবের বলিল, আনুম ভাবছিলাম, তোমরা এখানে কিবা রইছ না, যাই না শেষমেশ ডরাইলাম। আসনের লাইগা গোপী কাইন্দা সারা হয়েছিল, তুমি আইলা কবে কফিলা? কফিলা মুখভঙ্গি করিয়া বলিল, আমার কথা থো। সহজ স্বাভাবিক প্রশ্নে কফিলার বিরক্তি দেখিয়া কুবের একটু অবাক হইয়া বৈকুণ্ঠের দিকে চাহিল। এক মুখ ধোয়া ছাড়িয়া বৈকুণ্ঠ চোখ মটকাইয়া তাকে কি যেন একটা ইশারা করিল। কিছুই বুঝিতে না পারিয়া কুবের করিল কি মৃদু একটু হাসি, বলিল, অ। কফিলা রুদ্ধস্বরে বলিল, হাসলা যে মাঝি? কুবের বলিল, হাসি নাই কপিলা, হাসুম কেন? কুবেরের বিবাহের সময় বড় দুরন্ত ছিল কপিলা, তখন পঙ্গু মালাকে বিবাহ করিয়াছিল বলিয়া হয়তো কপিলার দুরন্তপনা অত বেশি চোখে পড়িয়াছিল কুবেরের। অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তার চোখ ঝলসাইয়া যায়, চোখ ঝলসানো আলোতে সে হয় অন্ধ। তারপর কপিলা বিবাহ হইয়াছে, একটি মেয়ে হইয়া আতুরে মরিয়া গিয়াছে বছর 2 আগে। কে জানে কত শান্ত শিষ্ট হইয়া উঠিয়াছে কপিলার আজকাল, কেমন সংসারী হইয়াছে তাহার মন। আর কি কোনোদিন সে গাছের ডালে কাঁচা বেতের দোলনা বাঁধিয়া দোল খাইবে? কিশোর বয়সের অপূর্ব দেহটিকে ঘাটের উপর হইতে ছড়িয়া দিবে পুকুরের জলে, ঢিঙ্গি লইয়া একা একা পালাইয়া গিয়া সকলকে দিবে পকুনি দেওয়ার শাস্তি। রাগের মাথায় এই জীবন আর কখনো হয়তো সে কুবেরকে ছেলা কাঠ ছুঁড়িয়া মারিবে না। না মারুক, একজন ছেলা কাঠ ছুঁড়িয়া মারিবে না বলিয়া আফসোস করিবার কি আছে? খানিক পরে পাশাপাশি 2টি বাঁশের উপর দিয়া কপিলাকে ঘরের দিকে যাইতে দেখিয়া কুবেরের 2 চোখ ঝাপসা হইয়া আসিল। সেই পুরানো দিনের স্মৃতিগাথা হইয়া আছে কুবেরের মনে। জল কমিয়া যাওয়া পর্যন্ত কেতুপুরে তাহার বাড়িতে গিয়া থাকিবার জন্য কুবের সকলকে নিমন্ত্রণ করিল। এই আহান তুচ্ছ করিবার মতো নয়, কিন্তু সকলে গেলে কেমন করিয়া চলে? ভারীঘর জিনিসপত্র সব সাময়িকভাবে তুলিয়া লইয়া যাইতে পারিলে হইত, সে তো সম্ভব নয়। বুবা গরু বাছুরগুলির কি হইবে? যাইতে পারে ছেলে মেয়েগুলি, আর তাদের দেখাশোনা করিবার জন্য কপিলা যদি যায় তো যাক, মালা তো পারিবে না এতক্ষণি কাচ্চা বাচ্চাকে সামলাইতে। কপিলা যাইবে বেশ। কুবেরের শাশুড়ি বড় চেঁচায়। সে বলিল, তোমারে কমু কি কুবেরের? মাইয়ারে নিয়া ঝইলা মরি। হরে বাপ, কপিলার কথা কই, মালার লাইগা ভাবুম কেরে? সোনার জামাই তুমি খোরা মাইয়ারে আমার মাথায় কইরা থইছ। এই ফোরা কফিলার কথা কই, কই আমাগো কপিলার কথা। অলক্ষীর মরণ নাই, সে বড় দুঃখের কাহিনী। সুখের ঘর কন্যা করিতেছিল কপিলা, কি যে শনিবর করিল তাহার কপালে। শীতের ঘোড়ায় স্বামীর সঙ্গে কলহ করিয়া সে চলিয়া আসিল বাপের বাড়ি। রাগ করিয়া তাহার স্বামী শ্যামাদাস আবার বিবাহ করিয়াছে, কপিলাকে নেয় না। এই খবর কুবের জানিত না। সে সবিস্বরে বলিল, তারপর কপিলাকে স্বামীর কাছে পাঠানো হইয়াছিল ফাল্গুন মাসে। শ্যামাদাস তাহাকে বাড়িতে উঠিতে দেয় নাই, খেদাইয়া দিয়াছে। মানুষ তো সে নয়, পশু। তাই তো কবিরের সঙ্গে তুলনা করিয়া কপিলার মা দিনরাত্রি তাহাকে গাল দেয়। তাই বটে, পঙ্গু বলিয়া মালাকে সে কখনো অনাদর করে নাই সত্য, সেটা তবে এতখানি প্রশংসার ব্যাপার মালার জন্য, তাহার দারিদ্র্যপূর্ণ সংসারের ওই অলস অকর্মণ্য রমণীটির জন্য। কুবের হঠাৎ নিবিড় স্নেহে
অনুভব করে সৎ গৃহস্থ ও সৎ স্বামী বলিয়া যে প্রশংসায় তাহার মালার ঝননী গলার জোরে দিক দিগন্তে রটনা করে, তাহা যেন মালারই কীর্তি। খাওয়া দাওয়ার পর কফিলা ও তাহার ভাই বোনদের সঙ্গে করিয়া কুবের কেতুপুরের উদ্দেশ্যে বাইর হইয়া পড়িল। কফিলা খুব সাজিয়াছে, চুলে চপচপে করিয়া দিয়াছে নারিকেল তেল, গায়ে হলুদ মাখিয়া করিয়াছে স্নান, পরিয়াছে তার বেগুন রঙের শাড়িখানি। স্বামী ত্যাগ করিয়াছে বটে, বয়স তো আর কাছা। আহা, কুটুম বাড়ি যাওয়ার নামে মেয়েটা আহ্লাদে আটখানা ওইহাও হটিয়াছে। কেতুপুরে পৌঁছিতে বেলা কাবার হইয়া আসিল। মালা উতলা হইয়া প্রতীক্ষা করিতেছিল কিছু পাট ছুরি যাওয়া ছাড়া তাহার বাপ ভাইয়ের আর কোনো ক্ষতি হয় নাই শুনিয়া সে আশ্বস্ত হইল। মালা শুধু খোরা হইয়া জন্মে নাই, আরও একটি পঙ্গুতা তাহার আছে, সে হাসিতে জানে না। জীবন তাহাকে অলস করিয়া বিষণ্ণ করিয়াছে। ভাই বোনদের কাছে পাইয়া কতকাল পরে যে মুখে তাহার বিষণ্ণতার ছায়ালিসহীন হাসি ফুটিল। এদিকে স্বস্তির হইল না কুবেরের। তার মতো গরিব কে আছে জগতে? এই যে এতগুলি মানুষ আসিল বাড়িতে, ইহাদের সে খাওয়াইবে কি? আউশের ফসল নষ্ট হওয়ায় এবার যে দেশে দুর্ভিক্ষ হইবে, এখন হয়তো তাহা টের পাওয়া যায়। জলমগ্না পৃথিবীতে আহার্যের মূল্যে বাড়িয়াছে। ইলিশের মরশুম বলিয়া এখন যদি কোনো রকম চলিয়া যায়, তারপর 2-4 পয়সা জমাইবার আশা গুছিয়া গেল। অতিথি আসিয়াছে, অতিথি চলিয়া যাইবে, তারপর সহপরিবারে উপবাস করিবে সে। তখন হাত পাতিলে বৈকুণ্ঠ একটি পয়সাও তাহাকে দিবে না। নিমন্ত্রণ করিয়া ওদের যে তবে আনিয়াছে কেন? তার দুঃখের দিনে যারা ফিরিয়া তাকায় না, কেন সে তাদের অত খাতির করিতে গেল? সে আদর করিয়া ডাকিয়া না নিলেও বন্যার কটা দিন ওরা মাছের উপর বেশ কাটাইয়া দিতে পারিত। মনে মনে কুবের রাগিয়া যায়। মালা খুশি হইয়াছে, হাসি ফুটিয়াছে মালার মুখে। স্বামীর দুঃখ না বুঝিয়া যে স্ত্রীলোক ভাব ভাইয়ের জন্য কাঁদিয়া মরে, হাসি মুখে তাহার মুখে গুজিয়া দিতে হয় আখার তলের ছাই। মালা অমন উতলা না হইলে কে যাইত চরডাঙ্গায়? কে আনিত তাহার ভাই বোনদের ডাকিয়া? প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কুবেরের মাছ ধরিতে যাওয়ার আগে পিসি সকলকে ভাত বাড়িয়া দেয়। কুবের এইমাত্র খাইয়া উঠিয়াছে, তবুও তাহার নিজের ছেলেমেয়ের সঙ্গে আরও কয়েকটা প্রাণীকে সারি দিয়া বসিয়া খাইতে দেখিয়া ভবিষ্যতের অনিবার্য ক্ষুধায় তার ভরা পেটের অন্ন যেন মুহূর্তে হজম হইয়া যায়। মালা বসিয়া বসিয়া সকলের খাওয়া তদবির করে। গোপীর ফাতের ডাল মাখা ভাতটুকু সে আদর করিয়া তাহার ভাইয়ের পাতে তুলিয়া দেয়। এই দৃশ্য কুবের আর দেখিতে পারে না। নৌকায় গিয়া সে বসিয়া থাকে, হয়তো তখন গণেশ ও ধনঞ্জয় কেহই আসে নাই। কুবের চুপ করিয়া বসিয়া থাকে, একা নদীর ঢেউয়ে নৌকা দোল খায়। হু হু করিয়া বহে বাতাস, অন্ধকার এত গাঢ় যে মনে হয় ধোয়ার মতোই বুঝি বাতাসে উড়িয়া যাইবে। কপিলা যে পিছু পিছু আসিয়াছে তা কি কুবের জানে? তাহার আকস্মিক হাসির শব্দে কুবের ভয়ে আদমরা হইয়া যায়। ঠক ঠক করিয়া সে কাঁপিতে থাকে। নির্জন নদীর তীরে সন্ধ্যা রাত্রে কে হাসিবে? মানুষ নয়, নিশ্চয় নয়। কপিলা বলে, তামুক ফেইলা আইস মাঝি। কুবের নামিয়া আসিয়া তামাকের ধলাটা গ্রহণ করে, বলে, খাটাসের মতো হাসিস কেন কপিলা, আই। কপিলা বলে, ডরাই ছিলা হ, আরে পুরুষ। তারপর বলে, আমারে নিবা মাঝি লগে। বলে আর কপিলা আবদার করিয়া কুবেরের হাত ধরিয়া টানাটানি করে। চিরদিনের শান্ত নিরীহ কুবেরকে কোথায় যেন সে লইয়া যাইবে। মালার বোন না কপিলা? হ,
কুবের তাহার দুই কাঁধে শক্ত করিয়া ধরিয়া অবাধ্য বাঁশের কঞ্চির মতো তাহাকে পিছনে হেলাইয়া দেয়, বলে, বজ্জাতি করস যদি, নদীর ছুবানি দেমু কফিলা। কফিলা ধপ করিয়া সেইখানে কাদার উপর বসিয়া পড়ে, হাসিতে হাসিতে বলে, আরে পুরুষ, তাহার নির্বাধে কাদায় বসা আর শয়তানি হাসি আর খোঁচা দেওয়া পরিহাস সব বড় রহস্যময় ও দুর্বোধ্য। হঠাৎ কুবেরের বড় ভয় হয়। সে সস্নেহে বলে, পাখ মাইখা মরস্কেরে কফিলা, মাইনসে কইব কি, যা বাড়িতে যা। কে জানে কি আছে কফিলার মনে। সে চলিয়া গেল। কুবেরের দুটি চোখের উৎসুক্ন অন্ধকারে গোপন হইয়া থাকে। কফিলার আনিয়া দেওয়া তামাক সাজিয়া সে টানিতে আরম্ভ করে। তামাকের ভাগিদার না থাকার আরামটুকু কি তাহার মানসিক চাঞ্চল্য ক্রমে ক্রমে শান্ত করিয়া আনে, অথবা সে নদীর বাতাস স্নায়ের ধোলনে পদ্মার প্রেম মালা যে কোনোদিন ওঠে নাই, হাটে নাই, ঘুরিয়া বেড়াইয়া চারিদিকে জীবনকে ছড়াইয়া মেলিয়া রাখিতে পারে নাই। তার জন্য কুবেরের কোনোদিন আফসোস ছিল না। গতি নাই বলিয়া মালার আবদ্ধ ঘনীভূত জীবন তারই বুকে উথলিয়া উঠিয়াছে। ভাঙ্গা চালা নিচে সংকীর্ণ শয্যায় পঙ্গু মালার তুলনা জগতে নাই। কিন্তু অন্ধকার রাত্রে তামাক পচাইয়া দিতে সে তো কোনোদিন নদীর তীরে ছুটিয়া আসিতে পারে না। বাঁশের কঞ্চির মতো অবাধ্য ভঙ্গিতে পারে না সোজা হইয়া দাঁড়াইতে। বেগুনি রঙের শাড়িখানি পরিয়া চুলে ছপ ছপে তেল দিয়া শুধু লীলা খেলা করিতেই কফিলা পটু নয়। কুবেরের সেবাও সে করে। জীবনে কুবের কখনো যে সেবায় পরিচয় পায় নাই। সারা রাত্রি পদ্মার বুকে কাটাইয়া আসিয়া এখন সে না চাহিতে পা ধোয়ার জল পায়। পান্তা ভাতের কাশিটির জন্য হাঁকাহাঁকি করিতে হয় না। খাইয়া উঠিবা মাত্র তামাক আসে। প্রস্তুত থাকে তাহার দিন মলিন শয্যা, এবং ফাঁক ফাইলে কোনোদিন ঘোপ ধরিয়া টান দিয়া, কোনোদিন একটা চিমটি কাটিয়া হাসি চাপিয়া চোখের পলকে উদাও হইয়া ঘুম আসিবার আগে কফিলা তাহাকে স্বপ্নেও আনিয়া দেয়। পরের পেট ভরাইতে পতুর হইতে বসিয়াও গৃহে তাই কুবেরের আকর্ষণ ভারে। কমে মাঠে ঘাটের জল, ও তো মানুষের চোখের জল নয়, কমিবে বইকি। একদিন মালার বড় ভাই অদর খবর লইতে আসে কুবেরকে সে সত্যি সত্যি কুবের ঠাওরাইয়া রাখিয়াছে কিনা। কি যায় কি সেই জানে। কর্য চাহে 2 টাকা। টাকা না পাইয়া তাহার রাগ হয়। সকলকে সে চরডাঙ্গায় ফিরিয়া লইয়া যাইতে চায়। কুবের বারণ করে না, মালাও নয়। ভাই বোনকে কাছে পাওয়ার আনন্দ পুরানো হইয়া আসিতে কতদিন আর লাগে বোনের। তাছাড়া কপিলার সাফল্য ও হাস্য পরিহাসের জন্য ঈর্ষাও হইতে মালার হয়। কোনোদিন হয়তো কুবেরের সঙ্গে কপিলার অন্যায় মাখামাখি চোখেও পড়িয়াছে তাহার। একস্থান ঠায় বসিয়া থাকিলেও দৃষ্টি তো সে পাতিয়া রাখে সর্বত্র। কিন্তু কপিলা যায় না। ঝগড়া করিয়া গাল দিয়া অদরকে সে ভাগাইয়া দেয়। কে জানে কি আছে কপিলার মনে। ময়নাদ্বীপ হইতে রাসুর আকস্মিক আবির্ভাবের বিষয় গ্রামের লোকের কাছে পুরানো হইয়া গিয়াছে। রাসুর অভিজ্ঞতার গল্প শুনিবার কৌতূহল কাহারও নাই। রাসু বলিতে চায় সবিস্তারে, বারবার আগাগোড়া সমস্ত কাহিনীটা বলিবার জন্য সে ছটপট করে, কিন্তু শ্রোতা পায় না। কত শুনিবে লোকে। শুনিয়া শুনিয়া কান ঝালাপালা হইয়া গিয়াছে সকলের। হোসেন মিয়া কিছু টাকা দিয়াছে রাসুকে। রাসুর ইচ্ছা টাকাটা দিয়া সে একটি বউ খরিদ করে, গোফি হইলে ভালো হয়। কিন্তু কুবের এ প্রস্তাব কানেও তোলে না। পরবর্তী পর্ব দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।